গুড মর্নিং। আমরা গুয়াহাটিতে যে হোমস্টেটায় ছিলাম সেই হোমস্টে থেকে আজকে বেরিয়ে গেলাম। সেই হোমস্টেটা আমরা এয়ারবিএনবির থ্রু দিয়েই বুক করেছিলাম। আমাদের ফুলবাড়িতে আজকে থাকা, ফুলবাড়িতে টি লিপ রিসর্ট না গো, টি লিপ রিসর্টে আমরা থাকবো আজকে। তো সেই জায়গাটাই সেট করে নিয়েছি। তো টোটাল ডিস্টেন্স দেখাচ্ছে 475 কিলোমিটার, 10 ঘন্টার মতো লাগবে। এবার রাস্তায় তো থামা আছে, বায়ো ব্রেক আছে, খাওয়া দাওয়া আছে, টি ব্রেক আছে, লাঞ্চ আছে। তো সব মিলিয়ে হয়তো 11-12 ঘন্টা লেগে যেতে পারে। তার মানে রাত্রির 7টা-8টার মধ্যে আমরা পৌঁছে যাবো। কারণ এখন আমরা বেরোলাম এখান থেকে 7:50-এ। তো 12 ঘন্টা লাগলে অবভিয়াসলি 7:50 বা 8টা বেজেই যাবে। তো ওখানে বলা আছে, কোনো রকম অ্যাডভান্স বুকিং তো করা নেই, কিন্তু ফোনে বলা আছে। কারণ আমাদের প্ল্যানই ছিল যখন আমরা দিরাং থেকে নামবো তখন আমরা বুক করতে করতে যাব। কারণ আমরা জানি না যে কোথায় থাকবো, কতদিন থাকবো, কবে থাকবো। দিরাংয়ের পর থেকে যে সমস্ত জায়গাগুলো আমরা থাকছি সেগুলো ইনস্ট্যান্ট বুক করছি, কখনো ফোনে, কখনো অনলাইনে, দিয়ে তারপর আমরা এগিয়ে চলেছি কলকাতার দিকে। তো আজকে তো কলকাতা যাব না, আজকে ফুলবাড়ি যাব। তো আজকে ফুলবাড়িতেই স্টে। তো যেতে যেতে আরও কথা হবে। আর রাস্তা এখন ভিড় হয়ে গেছে রীতিমতো। একটু আগে স্কুলের একটা জ্যাম ছিল, এখানে এখন 7:30 যেহেতু বেজে গেছে, মনে হয় ছোটোদের স্কুলগুলো স্টার্ট হয়ে যায়। তো সেই জন্য স্কুলের একটা জ্যাম তো আমরা পেয়েছি। তার সাথে সাথে অফিসের জ্যামটা এখনও শুরু হয়নি সেরকমভাবে। ইচ্ছে আছে যে অফিস জ্যাম হওয়ার আগেই আমরা গুয়াহাটি থেকে বেরিয়ে যাব। গুয়াহাটি শহর থেকে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছি। এখন NH-27 ধরে যাচ্ছি। রাস্তাটা ওভারঅল খুবই সুন্দর, চওড়া রাস্তা। ইনফ্যাক্ট বলা যেতে পারে যে গুয়াহাটি থেকে বেরোনোর জন্য NH-27টা একদম খুব সুন্দর করে বানানো হয়েছে। পরপর ব্রিজ আছে, কোনো অসুবিধা হচ্ছে না। এবার গুয়াহাটির মধ্যে যে ক্রাউডটা ছিল সেই ক্রাউডটাও কিন্তু ম্যানেজেবল। কারণ ওখানে যে সিগন্যালগুলো থাকে সেই সিগন্যালগুলো দেখলাম টাইমার দেওয়া আছে। মানে আপনি টাইমিংটা দেখতে পাবেন যে কতক্ষণ আর সিগন্যালটা বাকি আছে, বা কতক্ষণ সিগন্যালটা রেড হতে বাকি আছে, বা কতক্ষণ সিগন্যালটা গ্রিন হতে বাকি আছে। তো সেই জিনিসটা আপনি দেখতে পাবেন। তো ওখানকার ট্রাফিকিং সিস্টেমটা আমার বেশ ভালো লাগলো। আর এখন আমরা ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে যাচ্ছি। যে ব্রিজটা আছে সেই ব্রিজটার থ্রু দিয়ে আমরা গুয়াহাটি থেকে বেরোচ্ছি। এই ব্রিজটাও খুব সুন্দর ব্রিজ। কলিয়া ভোমরাজ সেতু যেটা আগের দিন আমরা পেরিয়েছিলাম তার মতোই এই ব্রিজটা, কিন্তু ওই ব্রিজটা ডেফিনেটলি অনেক খালি ছিল। এটা যেহেতু গুয়াহাটি শহর থেকে বেরোচ্ছি, ব্রিজটা অনেক ক্রাউডেড বলবো না, তুলনামূলকভাবে ভিড় বেশি। আমি না প্রথমে ভেবেছিলাম যে বাইরে দাঁড়িয়ে ভিডিও করব, কারণ আমরা এখন নলবাড়ি এলাকায় দাঁড়িয়ে আছি। এবার নলবাড়িতে এখানে অক্সম কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে, যেখানে আমরা একটু লুচি, তরকারি, মিষ্টি, চা এগুলো খেলাম। মানে ব্রেকফাস্টটা সারলাম সোজা কথায়। এবার আমি বাইরে এই জন্য বেরোচ্ছি না, কারণ প্রথমত তো বাইরে প্রচণ্ড গরম, কিন্তু সেটাও কারণ নয়। মেন কারণ হচ্ছে যে এদের যে রেস্টুরেন্টটা আছে এর ওপরে একটা ট্যাঙ্কি আছে, সব বাড়ির ওপরেই ট্যাঙ্কি থাকে। তো সেই ট্যাঙ্কিতে ওভারফ্লো হয়ে গেছে, জল হড়হড় করে পড়ছে। ঠিক আছে, এবার জলটা অনেকক্ষণ ধরে পড়ছে, প্রায় 20-25 মিনিট হয়ে গেল জল পড়ছে। এবার ওদের জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, ওরা বললো যে ট্যাঙ্কি থেকে জল পড়ছে। তাই আমি বললাম যে নিচেও একটা ট্যাঙ্ক রেখে দেবেন, এই জলটা ভরে, মানে এই জলটা যা পড়ছে যতক্ষণ ধরে পড়ছে নিচে আর একটা ট্যাঙ্ক ভর্তি হয়ে যেতে পারে। তো যাই হোক, আমরা এখন নলবাড়ি এলাকায় আছি, বাইরে প্রচণ্ড রোদ। তো আমরা স্টার্ট করে দিলাম ব্রেকফাস্ট খেয়ে। এবার এখান থেকে দেখাচ্ছে টি লিপ রিসর্ট যেটা আছে সেটা 400 কিলোমিটারের মতো, 8 ঘন্টা 8 মিনিটের মতো লাগবে। ধরে নিচ্ছি 9 ঘন্টা 9.5 ঘন্টার মতোই লাগবে। তো রাস্তা ওভারঅল ভালো, মাঝে মাঝে একটু ভাঙাচোরা আছে, সেটা ম্যানেজেবল। রাস্তা তো ঠিকঠাকই চলছে, কিন্তু মাঝখানে কিছু জায়গায় কাজ হচ্ছে, ওই জন্য ডাইভারশান আছে। তো যেহেতু ডাইভারশান হয়েছে সেহেতু ওদিকের যে 2 ওয়ে লেনটা ওটা এখন বন্ধ আছে। তো আমরা এখন এদিকের 2 ওয়ে লেন দিয়ে যাচ্ছি, যেখানে এদিক থেকেও গাড়ি যাচ্ছে, ওদিক থেকেও গাড়ি আসছে। তো বঙ্গাইগাঁও এখান থেকে 94 কিলোমিটারের মতো দূরে। আমরা এখন যে জায়গাটার কাছ দিয়ে যাচ্ছি সেই জায়গাটা থেকে মানস ন্যাশনাল পার্ক খুব একটা দূরে নয়। রাস্তা ওভারঅল ভালো, কিন্তু মাঝে মাঝে এরকম জায়গায় আছে যে হাতি পারাপারের জায়গা, তো এরকম সাইনবোর্ড দেওয়া আছে। তো সেই জন্যে রেগুলেটেড স্পিডে তো চালাতে হচ্ছে। ইনফ্যাক্ট পুরো রাস্তাটাই আমি রেগুলেটেড স্পিডে চালাচ্ছি, কারণ হঠাৎ করে অনেক বাম্প এসে যাচ্ছে। তো ওই জন্যে ধরে সয়ে চালাতে হচ্ছে।
আর এখান থেকে 344 কিলোমিটার দূরে আমাদের যে রিসর্টটা আছে, যেখানে আমরা থাকবো ফুলবাড়ির কাছে। এখন একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। ওই ব্রিজটা হচ্ছে একটা নদীর ওপর দিয়ে, সেই নদীটার নাম হচ্ছে মানস রিভার। আর ও পাশটা পুরো পাহাড়, দেখা একবার, বাদিকটা পুরো পাহাড়। আমরা প্রায় 30-35 কিলোমিটার আগে আরেকটা ব্রিজ ছিল, তো সেটাও বাকি বলে একটা রিভার, মানে বাকি রিভার কিছু একটা হবে, বেকি না, তো বেকি রিভারের ওপর দিয়ে সেই ব্রিজটা গেছিলো। এগুলো সবই ছোট ছোট ব্রিজ। সামনে 288 কিলোমিটারের মতো বাকি আছে আমাদের হোটেলে পৌঁছতে। এবার এখান থেকে বলছে ডান দিক যেতে হবে, তাই তো? হ্যাঁ, 108 কিলোমিটার দূরে শুধু গেলাম। দেখি দি, হ্যাঁ বঙ্গাইগাঁও আর এখান থেকে 7 কিলোমিটারের মতো বাকি আছে। আর এই রাস্তাটা আলিপুরদুয়ারের দিকে যাচ্ছে। আলিপুরদুয়ারটা পেরোনোর পর দুটো রাস্তা দুদিকে বেঁকে যাচ্ছে। এবার নিচে যে রাস্তাটা সেটা একটু কনজেশন দেখাচ্ছে, সেই জন্য ওপরে হাসিমারা হয়ে যে রাস্তাটা আছে, মাদারিহাট জলদাপাড়া হয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটা ধরেই আমরা ফুলবাড়ির দিকে এগিয়ে যাব। NH-27-এর এই রাস্তাটা প্রচণ্ড ভালো। আলিপুরদুয়ার আর 99 কিলোমিটার মতো দেখাচ্ছে। এবার এখানে 100-120 স্পিডে আরামসে ক্রুজ করা যায়। তবে বাইরে ভালো রোদ উঠেছে আজকে, বেশ গরমও আছে বাইরেটা, তো তারই মধ্যে মোটামুটি ভালো স্পিডে আমরা এগিয়ে যাচ্ছি। আশা করা যায় 7টার মধ্যে ঢুকে যাব। যেরকম আমরা ভাবছিলাম যে 8টা সাড়ে 8টা বেজে যেতে পারে, সেরকম হয়তো নাও হতে পারে, তার আগে ঢুকে যেতে পারি আমাদের যে টিলিপ রিসর্টটা আছে সেইখানে। ঘুরতে বেরিয়ে ডিম ভাজা চা না খেলে না আমার ঠিক মনের মতো হয় না। এটা খেতেই হয়, বলো মা? একদম। আমরা পুজোর সময়, তখন আমার 2 মেয়ে ছোট ছিল, কোমরটুলিতে আমার বাপের বাড়ি, তখন আমরা সব রাত্রিবেলা বেরোতাম ডিম ভাজা খাওয়ার জন্য। একটা ডিম ভাজা খেয়ে ঠিক আমাদের পোষাতো না, আমরা 2-3টে না খেলে ঠিক ভালো লাগবে না। সেই যে ডিম ফেটানো গ্লাসে করে কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে, হ্যাঁ, তার স্বাদই আলাদা। আমরা যতই ঘরে ভালো করে তৈরি করি, কিন্তু ওরকম স্বাদ আর পাওয়া যায় না। কিন্তু এই পুরো ট্যুরে একবারও খাওয়া হলো না। হ্যাঁ, ডিম ভাজা দেখি এখনো বাকি আছে ট্যুর, যদি রাস্তায় কোথায় খাওয়া যায়, তাই না? হ্যাঁ, একদম। করছি আমরা গল্প করতে করতে অনেকটা এগিয়ে গেছি। এবার এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে সামনে একটা ভুটানের গাড়ি যাচ্ছে, টয়োটার ফরচুনার গাড়ি, ভুটানের রেজিস্ট্রেশন। এই দেখ, একটা চেকপোস্ট ক্রস করলাম, তো হতে পারে ওটা আসাম আর ওয়েস্ট বেঙ্গলের যে চেকপোস্টটা ওটা হতে পারে। তো এখন আমাদের যে রিসর্টটা আছে ওটা 198 কিলোমিটারের মতো বাকি আছে। পৌঁছতে 4 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে, কিন্তু মাঝখানে একটা জায়গায় আমাদের লাঞ্চের জন্য দাঁড়াতেই হবে। তো ওটার 1 ঘন্টা ধরে নিন, মোটামুটি 5 ঘন্টা 20 মিনিট ও 5.5 ঘন্টা লাগতে পারে। তো 1টা বাজে, 6টা সাড়ে 6টার মধ্যে আমরা ঢুকে যাব। রাস্তা ওভারঅল ভালো, কিন্তু সমস্যা হচ্ছে এই যে মাঝে মাঝে বড় বড় বাম্পার আসছে, এবং আপনি ধরুন 100-120 স্পিডে যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন যে 4-5টা বাম্পার দূরে। এবার আপনাকে পুরো স্লো করে 1 নম্বর গিয়ারে ওই বাম্পারগুলোকে পেরোতে হবে। তো এই একটা সমস্যা হচ্ছে পুরো রাস্তাটায়। এবার জানি না যে ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি করার পরে ওই জিনিসটা কন্টিনিউ হবে কি না, তবে এতক্ষণ অবধি তো কন্টিনিউ হচ্ছিল এবং বেশ প্রবলেম হচ্ছিল। মোটামুটি যা ধারণা হচ্ছে এই জায়গাটা হচ্ছে বর্ডার এরিয়া। শিলিগুড়ি এখান থেকে 208 কিলোমিটার দেখাচ্ছে, হাসিমারা 73 কিলোমিটার, আর আলিপুরদুয়ার এখান থেকে 38 কিলোমিটারের মতো। এই তো এইখানে আসাম বর্ডারটা শেষ হলো আর ওয়েস্ট বেঙ্গল বর্ডারটা শুরু হলো।
একটু আগে একটা ছোট্ট ব্রিজ পেরোলাম, রায়ডাক নদীর ওপর দিয়ে সেই ব্রিজটা যাচ্ছে। তো এখনও মাদারিহাট, আমাদের ইচ্ছে আছে মাদারিহাটের কাছাকাছি গিয়ে কোথাও লাঞ্চ করব। এখান থেকে মাদারিহাট 60 কিলোমিটারের মতো হবে, তো ওখানে গিয়েই আমরা লাঞ্চ টাঞ্চ করব। এখন বেজে গেছে 1:18, আশা করা যাচ্ছে 2-2:30-এর মধ্যে আমরা ওখানে পৌঁছে যাব। আর ওখান থেকে একটু লাঞ্চ ফাঞ্চ করে তারপর আমরা আবার বেরিয়ে পড়ব। রাস্তার দুপাশে সম্ভবত ভুট্টার যে চাষ হয়েছে সেই ভুট্টাগুলো এখানে শুকোতে দিয়েছে। প্রচুর ভুট্টার চাষ হয়েছে, এইগুলো মাটিতে শুকোচ্ছে, এরপর সুন্দর প্যাকেটে এই মাটিতে শুকোনো জিনিসগুলো প্যাক হবে, দিয়ে তারপর আমাদের কর্নফ্লেক্স করে খাওয়া হবে। যে ভুট্টার দানা ছড়িয়ে থাকতে দেখতে দেখতেই হঠাৎ করে একটা স্ট্রেচ এসে গেল। এই জায়গাটার রাস্তাটা বেশ খারাপ ছিল, ভাঙাচোরা, ডাইভারশানও ছিল। তো সেটা এখন পেরিয়ে গেলাম, কিন্তু ডাইভারশানটা রয়ে গেছে, মানে সিঙ্গেল ব্রিজ, দুপাশ দিয়েই গাড়ি আসছে, ওপাশ দিয়েও তো গাড়ি আসছে। আর একটুখানি ভাঙাচোরা তো পাবোই মনে হচ্ছে। আবার রাস্তাটা আমরা ভালো পেয়ে গেলাম। আবার একটা বাজে স্ট্রেচ এলো, তবে এই বাজে স্ট্রেচগুলো বেশিক্ষণের জন্য নয়, হয়তো 500 মিটার 600 মিটার এইরকম বাজে স্ট্রেচ থাকছে, একটু কেয়ারফুলি চালাতে হচ্ছে, তারপর আবার রাস্তা ঠিক হয়ে যাচ্ছে। এর আগে একটা বাজে স্ট্রেচ পেলাম, আবার এখন একটা বাজে স্ট্রেচ পেয়েছি। এরপর রাস্তাটা আবার সিঙ্গেল লেন হয়ে গেছে। দেখা যাক ডাইভারশানটা কখন আসে। আবার ডাইভারশান এলে 4-ওয়ে লেন হয়ে গেলে আবার আরামসে চালাতে পারবো, তবে এখন একটু কেয়ারফুলি চালাতে হবে। তবে রাস্তা এখন ভালো হয়ে গেল। আর এই রাস্তাটা সিনিক বিউটিটা বেশি, কারণ এই রাস্তায় দুপাশে চা বাগান আছে, আর কিছুক্ষণ বাদে জঙ্গলও এসে যাবে, আর রাস্তাও চওড়া আছে। আলিপুরদুয়ারের কাছাকাছি আমরা এসে গেছি। এখান থেকে 11 কিলোমিটার ওদিকে গেলে, বাঁদিকে গেলে আলিপুরদুয়ার পড়ে যেত। তো আমরা সেদিকে তো যাচ্ছি না, আমরা হাসিমারার দিকে যাচ্ছি। আমরা এই রাস্তা দিয়ে আগের দিন গেছিলাম। ইনফ্যাক্ট এখানে যে জিমস মোটেলটা আছে, যেখানে আমরা আগের দিন খাওয়া দাওয়া করেছিলাম, ওই মোটেলটাকেও আমরা একটু আগে পেরিয়ে গেলাম। তো আমরা একটু আগে গিয়ে লাঞ্চ করব। তো দেখা যাক, কোনো একটা ভালো জায়গা থেকে দাঁড়িয়ে পড়তে হবে। এখন আর 108 কিলোমিটারের মতো বাকি আছে, 2.5 ঘন্টার মতো সময় নেবে। আর মাঝখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, ব্যাকউডস বলে একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টেই আমরা দুপুরের লাঞ্চটা ছাড়লাম। এবার ওখানে নান, বাটার নান, চিকেন, এই সমস্ত জিনিসগুলোই অর্ডার করলাম। রান্নাবান্না, খাবার দাবার খুবই ভালো, কিন্তু তার থেকেও ভালো হচ্ছে এরা প্রচণ্ড লেট করে দেয়। খাবার দিতে 1 ঘন্টা লাগিয়ে দিল। 1 ঘন্টা কি, মানে মোর দ্যান দ্যাট। তো প্রচুর সময় নিয়ে ওরা রান্না করে, মনে হয় কিছুই রেডি থাকে না, কিন্তু যেটা দিয়েছে সেটা টাটকা, এটুকু বলতে পারি। সুতরাং খাবারটা ভালো লেগেছে, ডেলিশিয়াস। আর ওখান থেকে এখন আমরা বেরিয়ে পড়লাম ব্যাকউডস রেস্টুরেন্ট থেকে। তো এখন ওই রাস্তা মোটামুটি ভালো, মোটামুটি কেন, খুবই ভালো। আর আশা করছি, এখন তো 4টে বেজে গেছে, আশা করছি 7টা 7:30টার মধ্যে ওখানে ঢুকে যাব। এখন আর 84 কিলোমিটারের মতো বাকি আছে। এবার 60 কিলোমিটার বাদে গিয়ে একটা রেস্টুরেন্টে থামার কথা আছে। সেই রেস্টুরেন্ট থেকে আমরা বড়লি মাছের একটা প্রিপারেশান নেবো বলে ঠিক করেছি, ফোন করে কথাও হয়েছে। আর এখন ধূপগুড়ি এখান থেকে 6 কিলোমিটারের মতো বাকি আছে। তো এখানকার বড়লি মাছ দেখা যাক টেস্ট করে কীরকম লাগে। এখন 5টা 20 বেজে গেছে, আর আমরা তিস্তা নদী যেটা আছে তার উপর দিয়ে যে ব্রিজটা যাচ্ছে, সেই ব্রিজটা পার হচ্ছি এবং ফুলবাড়ির দিকে রওনা দিয়েছি অলরেডি। এখন আমরা চলে এসেছি 16 আনা বাঙালিতে। এবার এখানে আমরা বলে রেখেছিলাম ফিশ, মানে যে বড়লি মাছ আছে সেটা অর্ডার করেছিলাম। তো বড়লি মাছ ওরা 1.5 প্লেট দিয়ে দিচ্ছে, আর 16 আনা বাঙালি যে মাছ দিয়ে দিয়েছে অলরেডি। জায়গাটা হচ্ছে ফাটাপুকুর। তো বড়লি মাছের ঝালটা নেওয়া হয়ে গেছে। এবার এখানে চাও খেয়েছি, কোল্ড ড্রিঙ্কসও নিয়েছি, জলও নিয়েছি, সব মিলিয়ে 485 টাকার মতো বিল হয়েছে। তো এখান থেকে বেরোই, এবার হোটেলে যাব। দেখতে দেখতে আরেকটা টোলের কাছাকাছি চলে এলাম। এবার টি লিভ যে রিসোর্টটা আছে সেটা আর 20 কিলোমিটারের মতো বাকি আছে। আর সূর্য ঢলে গেছে। এখানে সূর্যের আলোটা এমনভাবে ছিল সারা দিন ধরে যে গাড়ি চালাতে খুবই অসুবিধা হচ্ছিল, কারণ পুরো মুখে এসে পড়ছিল। তো এখন সূর্য যেহেতু ডুবে গেছে,
6:30 বেজে গেছে, সুতরাং গাড়ি চালাতেও সুবিধা হচ্ছে। এবার আরেকটু গেলেই আমাদের ফুলবাড়িতে আমরা ঢুকে যাব। ফুলবাড়ি পৌঁছতে পৌঁছতে অনেক রাত্রির হয়ে গেছিলো, 7:30 মতো বেজে গেছিলো। তো সেই জন্য কাল রাত্রিবেলা আর ভিডিও করিনি। আমরা ফুলবাড়িতে যে টি লিফ রিসোর্টে আছি সেটার মধ্যেই এখন আমরা ঘোরাফেরা করছিলাম সকালবেলা। এখন আমরা রেডি হয়ে গেছি, মানে কলকাতার উদ্দেশ্যে রওনা হব বলে। কিন্তু তার আগে একটু প্রপার্টিটা দেখিয়ে দিই। এই প্রপার্টিটা 85 বিঘে জমি নিয়ে তৈরি, মানে 85 বিঘে জমির মধ্যে এই প্রপার্টিটা তৈরি হয়েছে। আর এই যে ঘরটা আছে এই ঘরটায় আমরা ছিলাম। এবার এখানে 3 বেডের রুম আছে, আরেকটা বেড আমরা এক্সট্রা ঢুকিয়ে নিয়েছিলাম, দিয়ে 4 জন একটা ঘরেই শুয়ে পড়েছিলাম। 3,500 টাকার মতো এরা চার্জ নিয়েছে। এমনিতে 3,000 টাকা ভাড়া 3 বেডের রুমের ক্ষেত্রে। 2 বেডের রুমের ক্ষেত্রে 2,000 কি 2,500 টাকা দাম হবে হয়তো। আমি নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনি যোগাযোগ করে জেনে নিতে পারেন। আর এই জায়গাটায় প্রচুর গাছ আছে, ঠিক আছে। মানে এই যে দেখুন, একটা কাঁঠাল গাছ বা ইঁচড় গাছ বললেও ভুল হবে না। ছাতারে পাখি ওখানে ঘোরাফেরা করছে। আর পুরোটা চা বাগান, মানে এই যে প্রপার্টিটা আছে এর 4-5টা চা বাগান আছে। তো সেই জন্যে সকালবেলাটা উঠে অসাধারণ লাগছিল। আমরা চা বাগানের মধ্যে ঘোরাফেরা করছিলাম আর বেশ ভালো লাগছিল। আরেকটা দিকও আছে, দেখাচ্ছি আপনাকে দাঁড়া। এখানে আবার একটা কুকুর আছে, বাবা নেকড়ের মতো দেখতে কুকুর। এখানেও কাঁঠাল গাছ আছে, প্রচুর ইঁচড় বা কাঁঠাল হয়েছে এখানে। ওদিকে একটা মাঠ আছে, সেই মাঠটাও পরে দেখাচ্ছি। ওখানে প্রচুর গাড়ি রাখার জায়গা আছে। আর এই জায়গাটা হচ্ছে চা বাগান। এই যে প্রচুর চা গাছ। তো চা বাগানের মধ্যেও আপনি ঘোরাফেরা করতে পারবেন, ভালো লাগবে সকাল সকাল। এই যে চায়ের গাছ। আর ওদিকটা আছে গাড়ি রাখার জায়গা, সেটাও আমি দেখাচ্ছি, চলুন। এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, এই জায়গাটা আমার ভালো লেগেছে প্রপার্টিটা, সেই জন্য দেখাচ্ছি। ছোট ছোট আম হয়েছে গাছ, কলমের গাছ। এটা একটা ছোট্ট পরীক্ষা মতো করা আছে। আর এই যে এই জায়গাটা এদের প্রচুর ফাঁকা জায়গা, এখানে গাড়ি রাখতে পারে। মানে আমার তো মনে হয় 100 গাড়ি রাখার জায়গা আছে। আমার গাড়িটা এখানে রাখা আছে। এখানে যে ছেলেটি আছে সেই ছেলেটিকে বলে রেখেছিলাম যে গাড়িটি একটু ধুয়ে পরিষ্কার করে রাখার জন্যে। তো ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছে, কারণ পাহাড় থেকে নেমে প্রচুর নোংরা হয়েছিল গাড়িটায়। পরিষ্কার করে রেখেছে গাড়িটা। আর এই যে মাঠেও গাড়ি রাখা যাবে। আমি শেডের মধ্যে রেখেছিলাম কাল রাত্রিবেলা। জায়গাটা যে কত বড় রাত্রিবেলা বুঝতে পারছিলাম না, এখন সকালবেলা এসে রিয়েলাইজ করছি। আর এদিকে এদের পোষা রাজহাঁস আছে। এই যে রাজহাঁসগুলো আমার দেখলেই না তেড়ে আসে। রাজহাঁসগুলো সকালবেলা এইখানে ছিল, এখানে একটা ঘর মতো করা আছে, সেই ঘরের মধ্যে ছিল। এখন এরা সকালবেলা বেরিয়ে এসছে। আর এগোবো না, কারণ পুরো জায়গাটা একটু জল মতো হয়ে রয়েছে। কাল রাত্রিবেলা বৃষ্টিও হয়েছে, কলকাতাতে তো বৃষ্টি আসবে বলছে। তো এখন আমরা এখান থেকে কলকাতার দিকে রওনা শুরু করব। গোছাগুছি সব হয়ে গেছে, রেডি, চলো না।